কিন্তু শারীরিক শিক্ষা এবং সঙ্গীতের শিক্ষককে তারা নিয়োগ দিচ্ছে না বলে জানিয়েছেন, অর্থের অভাব। কিন্তু যখন তারা বহর বহর গাড়ি করে বিদেশে যাচ্ছেন, বিভিন্ন আমলাদের এগুলো একেবারেই একদমই ফালতু যুক্তি, মানে অর্থের অভাব, কারণ অর্থ তো খরচ হচ্ছে এখানে। মানে এই যে ধরুন, মানে এখানে একটা সমাজের মধ্যে আমাদের বিভাজিত করে ফেলা হয়েছে, তো ফলে একদল মনে করছে এখানে সঙ্গীত কিংবা শারীরিক শিক্ষা থাকলে বোধহয় এটাকে একটা শুধু অপ্রয়োজনীয়ভাবে ধর্মের সাথে এটাকে একটা বিরোধের তৈরি করার চেষ্টা করা হচ্ছে। মানে ধর্ম তো মানে এই দুটো কোনো এখানে বিরোধের জায়গাটা তৈরি করেনি। এখানে যেটা দরকার, একটা শিশু এবং কিশোরের বিকাশের জন্য যে ধরনের তার শারীরিক মানসিক গঠন এবং তার জন্য সে অনুকূল পরিবেশটা তৈরি করা দরকার, সেইটা রাষ্ট্রের কর্তব্য। এবং রাষ্ট্র 12 ক্লাস পর্যন্ত শিক্ষার দায়িত্ব নেবে সকল শিশুর, প্রত্যেকটি শিশুকে সেই জায়গায় নেবে, তারপরে তাকে দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য তার প্রশিক্ষণের ব্যবস্থা করবে, যাতে দেশে বিদেশে সেই জায়গাটা করতে পারে। আপনি এই বিনিয়োগটা যদি করেন, আপনি এই জনগোষ্ঠী আপনাকে যে মানে প্রতিদান দেবে, তাতে বাংলাদেশ কিন্তু একটা বড় বুস্টের জায়গায় উঠবে। ফলে আমরা যে আমাদের যে উন্নয়ন পরিকল্পনা হয়, এই সমস্ত উন্নতি দেখা হয় যে আচ্ছা কোথায় বড় বড় কিছু স্থাপনা করলাম, মনে হলো বাংলাদেশটা বোধহয় চকচকে হয়ে গেল, আমরা বোধহয় একটু সিঙ্গাপুরের কাছাকাছি একটা ফিলিং হলাম। কোনো একটা রাস্তা দিয়ে গেলে মনে হবে বাহ আমরা বোধহয় বিদেশে আছি, এবং তখন অনেকে সেলফি তুলে সেই বিদেশের অনুভব দিতে হবে। যেমন ধরুন এই যে শিক্ষার বিনিয়োগের কথা আমরা বললাম, তো এখন ধরুন আমাদের শিশুদের যদি যথার্থ শিক্ষা দিতে হয়, কারা শিক্ষাটা দিবেন? শিক্ষক তো সেখানে খুব গুরুত্বপূর্ণ উপাদান। শিক্ষকরা যদি রাস্তায় সারাদিন মিছিল করতে হয়, তাদের জীবনের মান আমরা যদি একটা সম্মানজনক জায়গায় আনতে না পারি, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে না পারি, তাদের মানে তারা কতটা শিক্ষাদানে উপযুক্ত সেটা মনিটরিং না হয়, এখন আপনি কিছুই দিবেন না তাকে, তার মিনিমাম লিভিং স্ট্যান্ডার্ড নাই, তার মর্যাদার আপনি প্রতিষ্ঠা করবেন না, কিন্তু আপনি আবার সার্ভিস আশা করবেন, সেটাও হবে না। প্র্যাকটিক্যালি যেটা দেখা যাচ্ছে যে আমরা আমাদের শিক্ষকদেরকে সেই মানে নিতে পারিনি, যেখানে গেলে আমাদের শিক্ষাটা তারা ভালো মতো দিতে পারবেন। সেটার মূল সমস্যা খুঁজলে সেখানে দেখা যাবে একদিকে তাদের লিভিং স্ট্যান্ডার্ড নাই, মর্যাদা নাই, অন্যদিকে তাদের যে প্রশিক্ষণ এবং তাদের যে জবাবদিহিতা, সেই জায়গাটা তো অনেক দুর্বলতা থেকে গেছে। ফলে এই সামগ্রিকভাবে আপনি যদি ওই শিশু এবং কিশোরদেরকে আমরা দক্ষ মানবিক জনগোষ্ঠী হিসেবে গড়ে তুলতে পারি, ওইটা হচ্ছে বাংলাদেশের আগামী যে উত্থান, সেটার প্রধান ভিত্তি হবে। তো ধরুন এটার সাথে রিলেটেড হচ্ছে স্বাস্থ্যের প্রশ্ন। আপনি যদি কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করতে হন, আপনাকে শিল্প এবং কৃষির ক্ষেত্রে এমন একটা পলিসিতে যেতে হবে সত্যিকার অর্থে আপনি জাতীয় অর্থনীতি গড়ে তুলতে পারছেন। হ্যাঁ, আমরা গ্লোবালাইজড দুনিয়ায় বসবাস করি, বৈশ্বিক এই ব্যবস্থার মধ্যে আমাদের সংযোজন আছে, কিন্তু আপনি যদি আপনার নিজের শিল্প কৃষির উপরে দাঁড়াতে না পারেন, আপনার নিজের উৎপাদন ক্ষেত্র যদি যথেষ্ট শক্তির জায়গা না থাকে এবং সেটা ডাইভার্সিফাইড না হয়, মানে একটা ক্ষেত্রের উপরে ভরসা করে বসে আছেন, মানে এক গার্মেন্টস ধসে পড়লে আপনি পুরো ধসে পড়বেন, তো এইরকম যদি একটা বাস্তবতা হয় তাহলে তো আমরা এগোতে পারবো না। আমাদের কৃষিটাকে আসলে এত ভালোভাবে কাজে লাগানো যেত, সেই দিক থেকে কিন্তু আমরা পিছিয়ে আছি, আমরা লাগাতে পারবো বটেই। মানে সেই পিছিয়ে থাকার কারণ হচ্ছে যে আমরা তো খোদ কৃষককে কোনো ইনসেন্টিভ দিচ্ছি না, মানে নানান রকম আছে, কিন্তু খোদ কৃষক তো কৃষি তো লাভজনক জায়গা নেয়। আপনাকে তো ইউনিয়ন পর্যায়ে ক্রয় কেন্দ্র করা, যাতে মানে একটা নির্দিষ্ট দামে উৎপাদন, আমি যে ধানটা বানাচ্ছি, আমি যে অন্য ফসল তৈরি করছি, আমি যাতে সেখানে ন্যায্য দামটা পেতে হবে, তো আমাকে তো যে বিনিয়োগ করেছি তার চাইতে কিছু লাভ করতে হবে, তার উপরেই কিন্তু পুরো জিনিসটা দাঁড়াবে। এবং আমরা যদি সত্যিকার অর্থে 18 কোটি মানুষের কাছে, মানে বেশিরভাগ মানুষের কাছে আমরা যদি তার মিনিমাম আয় দিতে পারি, তাহলে কিন্তু অভ্যন্তরীণ বাজারটাই বিশাল আকারে বিস্তৃত হয়। কতিপয় লোকের হাতে মানে লক্ষ লক্ষ কোটি টাকা থাকলেও তো কোনো লাভ নাই, কারণ সে কতটা কিনবে। আর যদি এই লক্ষ লক্ষ কোটি টাকা সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে যে তারা একটা কনজিউমার, মানে তারা ক্রেতা হয়ে উঠছেন, এবং আপনার বাজার বৃদ্ধি পাচ্ছে এবং আপনার শিল্প কলকারখানা কর্মসংস্থান এই সাইকেলের মধ্যে দিয়ে তৈরি হচ্ছে। ফলে কোনটা আসলে জাতীয় অর্থনীতির তৈরি করা, সেই পলিসির জায়গাগুলো আমরা সামনে আনার চেষ্টা করছি, যাতে করে ভবিষ্যৎ বাংলাদেশটা, মানে আমরা রাজনীতিটাকে ওই যে ইতিহাস ধর্ম দ্বন্দ্বের মধ্যে ফেলে দেওয়া, একদল জাতীয়তাবাদী ফ্যাসিবাদ, আরেক দল ধর্মকে একটা বয়ান তৈরি করে তারপর তার ভিত্তিতে ফ্যাসিবাদ, এই কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী রাজনীতি আমরা চাই না। আমরা বাংলাদেশে একটা ভবিষ্যৎমুখী রাজনীতি চাই, যেটা বর্তমানকে ধারণ করবে এবং সত্যিকার অর্থে আমাদের যে ঐতিহাসিক ধারাবাহিকতা, সেই আমাদের ইতিহাসের সমস্ত অর্জনগুলোকে যে ধারণ করবে এবং বাংলাদেশের ভবিষ্যৎটাকে নির্মাণ করবে আজকের বাস্তবতা এবং ভবিষ্যতে আমরা কোথায় যেতে পারি সেই সম্ভাবনার উপর দাঁড়িয়ে।